পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি যদি না বোঝে, তাহলে বাঙালিকে আগামী দিনে বাঙালি হতে হবে। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে কেউ কেউ তাকে নিশানা করে বলেন যে তিনি নাকি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিয়েছেন, কিন্তু আজকে তিনি বলেছেন যে বিজেপি তো আমার দেশের বাঙালিদেরই দেশ ছাড়া করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আমাকে বলে যে আমি নাকি পশ্চিম বাংলাদেশ বানাচ্ছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন না একটা তথ্য দিয়ে এটা প্রমাণ করতে যে গুজরাটে কতজন বাঙালি কাজের জন্য গেছে আর কতজনকে দেশ থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, এটা তথ্য তো বলতে হবে। মুখ্যমন্ত্রী কথা বলছেন, এটা মানায় যে একজন মুখ্যমন্ত্রী কোন রকম তথ্য ছাড়া কথা বলছেন। দ্বিতীয় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালি নিয়ে, বাংলা ভাষা নিয়ে এত বেশি তিনি কনসার্ন, তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে তো একটু চ্যালেঞ্জ দিয়েছি যে 21 তারিখ থেকে লোকসভা এবং রাজ্যসভাতে আসুন বাংলার সকল সাংসদরা, বিজেপি তৃণমূল, বাংলা ভাষায় ভাষণ। বিজেপির কতজন সাংসদ বাংলা ভাষায় ভাষণ দিতে পারে লোকসভা রাজ্যসভাতে, আর পশ্চিমবঙ্গ থেকে যারা নির্বাচিত হয়েছেন, আর তৃণমূল কংগ্রেসের কতজন সাংসদ বাংলা ভাষায় ভাষণ দিতে পারে? একটা ভাষণ, বেশি না, একটা ভাষণ ইউসুফ পাঠান বাংলা ভাষায় দেবেন লোকসভাতে দাঁড়িয়ে। আমি দেখতে চাই একটা ভাষণ সাকত গোখলে দাঁড়িয়ে রাজ্যসভার ফ্লোরে দেবেন। আমি দেখতে চাই একটা ভাষণ কীর্তি আজাদ লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বাংলা ভাষায় দেবেন। আমি বাঙালি হিসেবে গর্ববোধ করব। কিন্তু মুখ্যমন্ত্রী হিন্দু ভোট যখন একত্রিত হচ্ছে, এটাকে ভয় পেয়ে তখন উনি হিন্দু ভোটকে বাঙালি অস্ত্র দিয়ে সেটাকে আইপ্যাকের বুদ্ধিতে অবশ্যই সেটাকে ভাঙার চেষ্টা করছে। বাঙালি, বিশেষ করে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি যদি না বোঝে, তাহলে বাঙালিকে আগামী দিনে বাঙালি হতে হবে। লক্ষণ হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে সরকার সেখানে প্রচুর করেছে। বাংলাতে এরকম প্রচুর দেবোত্তর সম্পত্তি রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে বেদখল হয়ে গেছে। আপনাদের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? দেখুন, দেবোত্তর সম্পত্তি তো বাংলায় রক্ষা হবে না যতক্ষণে বিজেপি সরকার আসছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবলই বেশিরভাগ জায়গায় দেবোত্তর সম্পত্তি দখল করে সেখানে ভোগ দখল করছে, ব্যবসা করছে সেখানে সেই দেবোত্তর সম্পত্তিকে দিয়ে। এবং দেবতা, মন্দির এসবের প্রতি এত অ্যালার্জি। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বলছি, ভারতবর্ষের সরকার পঞ্চায়েতে আয়ুষ আরোগ্য মন্দির এই প্রকল্প চালু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যারা জগন্নাথ মন্দিরের কথা বলেন, সোকল এই জন্য বলছি, কালচারাল সেন্টার বলা হয় না ওই স্ট্রাকচারটাকে, তারা বলেন মন্দির। শুধুমাত্র আয়ুষ আরোগ্য মন্দির শব্দটা আছে বলে এই প্রকল্প তৃণমূল কংগ্রেস রাজি হয়নি পশ্চিমবঙ্গে চালু করার। বলেছে মন্দির শব্দ রাখা যাবে না। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দেখবেন আয়ুষ আরোগ্য মন্দির আছে, পশ্চিমবঙ্গে কোথাও আয়ুষ আরোগ্য মন্দির এই শব্দটা নেই। তো মন্দিরের প্রতি কত প্রেম বোঝা যাচ্ছে। স্বাভাবিক, যাদের মন্দিরের নামে মন্দির শব্দে এত অ্যালার্জি, তারা তো কোনো করতে পারে না, এই আপনার দেবোত্তর সম্পত্তি রক্ষা করতে পারে না। এটা নতুন কিছু নয়। রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা হয়েছে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ছিল, সেই কাছারি বাড়ি ভাঙা হয়েছে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙা হয়েছে, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে সকল সুনীল সেকুলার যারা আমাদের স্বাধীন ওপার বাংলা থেকে পালিয়ে এসে, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আমাদের শ্রীজাত থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সবার বই ছিল, সব বই পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা এই বিপদটাকেই চোখে আঙুল দিয়ে দেখাতে চাই। ঠিক একইভাবে মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে। কেন দুটোর বাড়ি ভাঙা হলো বাংলাদেশে এবং মুর্শিদাবাদের? দুটোর কারণ কিন্তু এক, আলাদা কারণ ভাববেন না। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে, কারণ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ বা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম অনুসারী ছিলেন, ইসলাম ধর্ম অনুসারী ছিলেন না। মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে, তাদের বাড়ি ভাঙার কারণ কিন্তু একটা, তারা তৃণমূলকে ভোট দেন না এরকম নয়। বাড়ি ভাঙা হয়েছে কারণ তারা হিন্দু, বাঙালি হিন্দু। এই বিপদকে যদি না বুঝতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে ছাড়বেন, তখন রবীন্দ্রনাথের বাড়ি ওপার বাংলায় না এপার বাংলায় জোড়াসাঁকোতেই ভাঙা হবে। নতুন নিয়োগ বিধি সেটা মেনেই পরীক্ষা হবে এবং সেখানে যারা চাকরি প্রার্থী আবেদন করেছিলেন তাদের আবেদন খারিজ করেছে। এবং যে বিতর্কিত যে মূল বিষয়টা, যে চাকরির অভিজ্ঞতা যাদের রয়েছে, অর্থাৎ যারা এতদিন চাকরি করেছে তাদের এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছিল, তাদের এক্সট্রা 10 নম্বর দেওয়া হোক এই দাবি জানিয়ে মামলা করা হয়েছিল। প্রশ্ন তুলে সেই মামলা খারিজ করেছে। দেখুন, পুরো বিষয়টি এখন ঘেটে এক কথা যদি বলি আমরা,
এবং আমি অত্যন্ত ডাউটফুল যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যোগ্য, সেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ কিভাবে রক্ষিত হবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে সেইভাবে কোনো নির্দিষ্ট আমি অন্ততপক্ষে দিশা দেখতে পাচ্ছি না, শিক্ষকরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না। সেই জন্যই তারা নবান্ন অভিযানের মতো আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন রাজ্য সরকার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সূচি বাইরে বের করছেন না? কারণ এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সূচি যদি কোর্টের সামনে তুলে দেওয়া যায়, এখনো স্টিল নাও তুলে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায়, আমার মনে হয় তাহলে যোগ্য শিক্ষকদেরকে আর দ্বিতীয়বার এই পরীক্ষায় বসার যে হ্যাপা, সেই হ্যাপা সামলাতে হবে না। এবং বাস্তবিকতা বলে বা যে কোনো বাস্তব বোধ বলে যে একজন শিক্ষক যিনি 5 বছর বা 6 বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাকে আবার পড়াশোনা করে চাকরি পাওয়া সম্ভব নয়, খুব কঠিন। কারণ দুটো একদম আলাদা। স্কুলে আপনি যা পড়ান আর এসএসসিতে যা আসে, এসএসসিতে আপনার সাবজেক্ট নিয়ে কোশ্চেন আসে, আর স্কুলে সেটা গ্র্যাজুয়েশন লেভেলের হয় বা মাস্টার ডিগ্রি লেভেলের হয়। আর স্কুলে আপনি পড়াচ্ছেন হচ্ছে ক্লাস 12 লেভেলে হাইয়েস্ট। স্বাভাবিকভাবে সে তার গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি লেভেল থেকে অনেকটা ডিটেলস আছে 5-6 বছর ধরে। এবং তাদের কাছে এটা আশা করা যে তারা সেই বইগুলো আবার পড়বেন, পড়ে এসে পরীক্ষায় যে সফলতা পাবে, অনেকটা আমার মনে হয় বেশি চাহিদা হয়ে যাচ্ছে।